আব্দুল কালাম রামেশ্বরমের সেই ছোটখাটো ছেলেটির আজ জগৎ জোড়া খ্যাতি। শুধুমাত্র ভারতের সব থেকে জনপ্রিয় রাষ্ট্রপতি কিংবা ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তি খাতের একজন কিংবদন্তি নন। আব্দুল কালাম ভারতীয় জনতার কাছে একজন সন্তের নাম। সন্ত বোঝেন তো? আমরা মাদার টেরেসাকে যেভাবে দেখি, যিনি পুরো জীবনটাই ব্যয় করেছেন দেশের উন্নতির জন্যে। ভারতীয়দের শিখিয়েছেন স্বপ্ন দেখতে, বিশ্বাস করতে। তার অসামান্য আধ্যাত্মিক চেতনার মাধ্যমে এক সুতোয় গেঁথেছেন নানা ধর্ম মতে বিভক্ত ভারতীয়দের। এপিজে আব্দুল কালাম নিম্নবিত্ত অসচ্ছল পরিবার থেকে উঠে এসেও পরবর্তী জীবনে তার অর্জন নিয়ে কখনোই অহংকারী হননি। তিনি বলতেন, এসব তো ঈশ্বরেরই করুণা। তিনি কালাম নামে এক ক্ষুদ্র ব্যক্তির দ্বারা সম্পন্ন করেছেন। তিনি তার জীবনের সকল অর্জন উদাহরণ হিসেবে রেখে গিয়েছেন এবং সাধারণ মানুষকে বলে গেছেন যে নিজেদেরকে কখনো তুচ্ছ মনে করবেন না। ঈশ্বর আমাদের সবার মধ্যে এক আগুন পাখি লুকিয়ে রেখেছেন। আমাদের জীবন যেন সেই আগুন পাখিকে ডানা দেওয়ার প্রচেষ্টায় নিবেদিত হয়। চলুন একবার দেখে আসি এই এপিজে আব্দুল কালামের জীবন ইতিহাস। কেন তিনি এত বিখ্যাত, তার কি কি কন্ট্রিবিউশন আছে টু দ্য সোসাইটি, টু দ্য ইন্ডিয়ান পিপল। 1958 সালের কথা। আব্দুল কালাম মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ MIT থেকে সদ্য এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তার বুক জুড়ে তখন শুধু আকাশে উড়ে বেড়ানোর স্বপ্ন। শৈশবে রামেশ্বরমের ধূসর বিকেলে সামুদ্রিক চিল, সারস পাখিদের উঠতে দেখে রোমাঞ্চিত হতেন তিনি। অদ্ভুত রকমের লোভ হতো আকাশে ওড়ার। আর সেই স্বপ্ন পূরণের জন্যেই ফিজিক্সে BSc শেষ করার পরও ভর্তি হয়েছিলেন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। গ্রাজুয়েট হয়ে বের হওয়ার পর তার সামনে দুটো চাকরিতে আবেদনের সুযোগ এলো। একটি বিমান বাহিনীতে আর অন্যটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ ডিরেক্টরেট অফ টেকনিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশনে। আব্দুল কালাম দুটিতেই আবেদন করলেন। দুটি তার বিমান ওড়ানোর স্বপ্নের সাথে রিলেটেড। তবে বিমান বাহিনীর চাকরিটি ছিল সরাসরি বিমানের পাইলট হিসাবে, আর অন্যটি হলো বিমানের ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজ। খুব স্বাভাবিকভাবেই তিনি বিমান বাহিনীর চাকরির জন্য অধিক আগ্রহী ছিলেন। ইন্টারভিউর জন্য ডাক আসে দুই জায়গা থেকেই। দিল্লিতে DTD&P এর ইন্টারভিউ সম্পন্ন করে কালাম বিমান বাহিনীর ইন্টারভিউ দেওয়ার জন্য দেরাদুন পৌঁছান। বিমান বাহিনীর ইন্টারভিউতে মেধার চাইতে ব্যক্তিত্বের উপরে বেশি জোর দেওয়া হয়, তাই শারীরিক সক্ষমতা সম্পন্ন এবং চনমনা স্বভাবের কাউকে চাইছিলেন তারা। 8 জন অফিসার নিয়োগের জন্য সেখানে 25 জন আবেদনকারীকে ডাকা হয়েছিল। আব্দুল কালাম নবম হয়েছিল, অর্থাৎ চাকরিটা তার হয়নি। প্রচণ্ড হতাশা ঘিরে ধরল তাকে। ভেবেছিলেন এর সাথে তার সমস্ত শৈশবের স্বপ্ন হয়তো ভেঙে যাবে। ভাঙা মন নিয়ে তিনি ঋষিকেশ পৌঁছান। সাক্ষাৎ করেন স্বামী শিবানন্দের সঙ্গে। স্বামীজি গৌতম বুদ্ধের মতো অবয়ব, শিশুর মতো সারল্যমাখা হাসি অনেকটাই শান্ত করে আব্দুল কালামের মনকে। তিনি তার সমস্ত মনোকষ্টের কারণ, তার স্বপ্নভঙ্গের কাহিনী খুলে বললেন শিবানন্দকে। স্বামীজি হালকা হেসে বললেন, আকাঙ্ক্ষা যখন অন্তরের অন্তঃস্থল থেকে আসে আর যখন এই আকাঙ্ক্ষা তীব্র হয় তখন একটি শক্তিশালী বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ধারণ করে। মনের ঘুমন্ত অবস্থায় এই শক্তি ইথারের মতো ছড়িয়ে পড়ে আর মহাজাগতিক শক্তি স্রোত ধারায় প্রবাহিত এবং বিবর্ধিত অবস্থায় আবার ফিরে আসে সচেতন মনে। সত্যিকারের স্বপ্ন বাস্তবায়িত হবেই। এটি চিরদিন হয়ে এসেছে, আজও হবে। যেমন নিয়ম মেনে সূর্য ওঠে, বসন্ত আসে, ঠিক তেমনি তুমি ভরসা হারিও না। স্বামীজির ক্ষীণ কিন্তু গভীর কণ্ঠস্বর হতে উচ্চারিত বাক্যগুলো আব্দুল কালামের হৃদয়কে আশ্চর্যজনকভাবে পরিপূর্ণ করে দেয়। তিনি আবার ভরসা ফিরে পান, খুঁজতে থাকেন নিজের মধ্যেকার আগুন পাখিকে, যেমনটি স্বামীজি বলেছিলেন। দিল্লি ফিরে এসে আব্দুল কালাম DTD&P এর ইন্টারভিউয়ের ফলাফল জানতে যান। জবাবে হাতে পেয়ে যান অ্যাপয়েন্টমেন্ট লেটার। বিমান বাহিনীতে প্রবেশ করতে না পারার সমস্ত ক্ষোভ দূর করে তিনি এখানে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন। হোভারক্রাফট নন্দীর নির্মাণ ও ইনকোস্পারে যোগদান DRTT&P-তে প্রায় বছর তিনেক তিনি বিভিন্ন দলে সহকারী হিসাবেই কাজ করেছেন। এরপর এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অর্থাৎ ADE প্রতিষ্ঠিত হলে আব্দুল কালামকে সেখানে স্থানান্তর করা হয়। ADE থেকে পরিকল্পনা করা হয় ভারতের প্রথম স্বদেশী হোভারক্রাফট নির্মাণের। হোভারক্রাফট হলো এমন একটি বাহন যা মাটি, জল এবং বরফের আস্তরণ সব কিছুর উপর দিয়ে চলতে সক্ষম। হাওয়ার কুশনের উপর ভর করে এটি প্রায় ভেসেই চলে, আর এই কারণে গতিটাও অনেক বেশি হয়। এই হোভারক্রাফটের নকশা ও বাস্তবায়নের জন্য গঠন করা দলটির দায়িত্ব দেওয়া হয় আব্দুল কালামকে। তবে এই দায়িত্বটি তার সাধ্যের তুলনায় অনেক বেশি ছিল। তাদের কারোরই ইতিপূর্বে কোনো মেশিন তৈরি করার কোনো অভিজ্ঞতা ছিল না।
বাহন তো দূরের কথা, তাছাড়া ছিল না কোনো হোভারক্রাফট নির্মাণের জন্য উন্নত যন্ত্রপাতি। হোভারক্রাফট সম্পর্কিত যা কিছু পাওয়া গেল তা পড়ে নেওয়ার চেষ্টা করলেন তিনি, কিন্তু যথেষ্ট তথ্য তিনি পেলেন না, পাননি এ বিষয়ে সাহায্য করার মতো কোনো অভিজ্ঞ কাউকে। কিন্তু আব্দুল কালাম দমলেন না। তিনি এই স্বল্প জ্ঞান আর নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এটি তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন। তিনি জানতেন তার মতো ছোট কোনো শহরের নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা কাউকে এই সকল জায়গা থেকে কোনো মতে নিজের টিকে থাকা সংগ্রাম করে যেতেই হবে, যদি কোনো সুযোগ এসে পরিস্থিতির মোড় না ঘুরিয়ে দেয়। আর তিনি এও জানতেন যে তার নিজের জন্য এই সুযোগ নিজেকে তৈরি করে নিতে হবে। আর তাই এই হোভারক্রাফট প্রজেক্টকে তিনি বেছে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে। কাজে নেমে পড়লেন আব্দুল কালাম এবং তার দল। এডির অনেক সিনিয়র বিজ্ঞানীও তাদের টিটকারি করেছিল, উন্নত সরঞ্জাম এবং কোনো অভিজ্ঞতা ছাড়া এই অসম্ভবের পিছনে ছুটতে রেখে। এটি করার জন্যে তাদেরকে 3 বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা 2 বছর 6 মাসের মাথায় তৈরি করে ফেললেন ভারতের প্রথম স্বদেশে নির্মিত হোভারক্রাফট। 40 মিলিমিটারের হাওয়ার গদির উপরে প্রায় 550 কিলোগ্রাম ওজন সহ চলার ক্ষমতা সম্পন্ন এই হোভারক্রাফট, শিবের বাহন অনুসারে এর নামকরণ করা হলো নন্দী। সামরিক খাতে ব্যবহারের জন্য নিজ দেশে হোভারক্রাফট নির্মাণের পরিকল্পনা করেছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডি.কে. কৃষ্ণ মেনন। কিন্তু পরে তিনি মন্ত্রিত্ব হারানোর পর এই স্বদেশে হোভারক্রাফট নির্মাণের পরিকল্পনা নানা বিতর্কের ফাঁদে পড়ে থেমে যায়। সমস্ত মন প্রাণ ঢেলে নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা নন্দীর নির্মাণ করেছিলেন। কখনো মাথায় আসেনি যেটি ব্যবহার করা হবে না। আশাহত হলেন তিনি। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ এক গোলমেলে অনিশ্চয়তায় পড়ে গেল সবকিছু। তবে আব্দুল কালামের বিশ্বাস ছিল তার এত পরিশ্রম এভাবে বৃথা যেতে পারে না। এর কিছুদিন পর একদিন তাদের জানানো হয় যে উঁচু পর্যায়ের অতিথি তাদের ল্যাবরেটরি পরিদর্শনে আসবেন। আব্দুল কালাম যেন নন্দীর পরীক্ষামূলক উড্ডয়নের ব্যবস্থা করেন। নতুন আশা দোলা দিয়ে উঠল তার মনে। পরদিন আব্দুল কালাম ওনাকে নিয়ে তার হোভারক্রাফট ঘুরলেন এবং এ সংক্রান্ত অনেক প্রশ্নের জবাব দিলেন। পরে জানতে পারলেন এই অতিথি ছিলেন এম.জি.কে. মেনন, টাটা ইনস্টিটিউট অফ ফাউন্ডেশন রিসার্চ অর্থাৎ TIFR এর ডিরেক্টর। এর 1 সপ্তাহ পরে আব্দুল কালামের ডাক আসে মহাকাশ গবেষণার জন্য TIFR এর বিজ্ঞানীদের নিয়ে গঠিত প্রতিষ্ঠান ইনকোসফার অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এর কাছে থেকে রকেট ইঞ্জিনিয়ার পদে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউতে গিয়ে তিনি বুঝতে পারলেন যে এটি গতানুগতিক ইন্টারভিউ নয়, এখানে তাকে যাচাই করা হচ্ছে বৃহত্তর কোনো চিন্তার কথা মাথায় রেখে। দেখা হচ্ছে কি কি সম্ভাবনা নিহিত আছে তার মধ্যে। পরদিনই আব্দুল কালাম জানতে পারলেন যে ইনকোসফারে তার চাকরি হয়ে গেছে। তার মতো তরুণের কাছে তখন এই পাওয়াটা ছিল একেবারে স্বপ্নের মতো। ইনকোসফার অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এ আব্দুল কালাম সহচর্য পেয়েছিলেন ডক্টর বিক্রম সারাভাইয়ের। নিজের জীবনে যা প্রভাব তিনি পরবর্তীতে সবসময় স্বীকার করেছেন। এখানেই মূলত তার আব্দুল কালাম থেকে কিংবদন্তি হয়ে ওঠার পালা শুরু। 1969 সালে তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোতে স্যাটেলাইট সম্পর্কিত গবেষণা সংস্থা, যেটা তিনি সেখানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রকল্পের পরিচালক হিসাবে দায়িত্বভার নেন। তার অধীনে বেশ কিছু প্রকল্প সাফল্যের মুখ দেখে। এরই প্রেক্ষিতে 70-এর দশকে প্রজেক্ট ডেভিল এবং ভ্যালিয়ান্ট নামে 2 প্রকল্প হাতে নেন তিনি। ভারত তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে নিজেদের সক্ষমতার পরিচয় পায় আব্দুল কালামের এই প্রজেক্টের মাধ্যমে। এরপর আর থেমে থাকা লাগেনি। 2টি প্রজেক্টের সফল উৎক্ষেপণের পর SLD প্রকল্পের মাধ্যমেও সফলতা বয়ে আনেন তিনি। SLD রকেটের মাধ্যমে উৎক্ষেপিত হয় রোহিণী 1 নামের মিসাইল। এই উৎক্ষেপণ ভারতকে এনে দেয় বিশ্বব্যাপী স্বীকৃতি। এত বড় মাইল ফলক অর্জন সম্ভব হয় এপিজে আব্দুল কালামের হাত ধরে। ভারত সরকার তার সফলতায় খুশি হয়ে বর্তমানে অগ্নি এবং পৃথিবী নামের পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রজেক্টের কাজ তার হাতে তুলে দেয়। এই সময়কালের মধ্যে তার অধীনে পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সফলতা অর্জন করে। এর মধ্যে তিনি লাভ করেন মিসাইল ম্যানের খ্যাতি। কতটা বৈচিত্র্যময় তার জীবন, তাই না? আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর একটা কথা, যদি কোনো বিষয়ে আপনি কোনো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। টাটা।